আমাদের সাথে আছেন বায়রার সহসভাপতি জনাব আব্দুল হাই এবং সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি জনাব কেরামতুল্লাহ বিপ্লব। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনি বায়রার প্রতিনিধি হিসেবে জনশক্তি রপ্তানিকারকদের একজন হিসেবে আপনি বক্তব্য দেবেন। তার আগে জনাব কেরামতুল্লাহ বিপ্লবের কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই ওনার অবস্থানটা, মানে যেমন করে তিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন অনেক বছর ধরে। উনি আমার খুব প্রিয় একজন সাবেক সহকর্মী। কেরামতুল্লাহ বিপ্লব এই জনশক্তি রপ্তানি নিয়ে যত কাজ করেছেন আমি সব দেখিনি, যা দেখেছি মানে একজন বিশেষজ্ঞই তাকে বলা যায়। অনেক কিছু জানেন, অনেক গভীরে, অনেক মাত্রিক খবর তিনি আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন সময়। মালয়েশিয়ার সংকটটি বিভিন্ন সময় ছিল, আসছে গেছে আবার নতুন করে আসলো। যদি সময় থাকে আমরা অন্যান্য দেশের জনশক্তি রপ্তানি নিয়ে কথা বলবো, কারণ জনশক্তি রপ্তানি আমাদের দ্বিতীয় সর্বোচ্চ, যদি ভুল না করি, বৈদেশিক মুদ্রা অর্জনের জায়গা। পোশাক খাতের ব্যাকআপ লিংকটা বাদ দিলে আমাদের প্রথম বলতে পারি প্রথম, তো যেইটা দ্বিতীয় আছে এক হিসেবে প্রথম হয় এবং আরো প্রথম যাওয়ার, আরো উপরে যাওয়ার সুযোগ আছে। যেমন করে আমরা সরকারের কাছ থেকে শুনি যে আমরা যদি দক্ষ জনশক্তি, তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরকে পাঠাতে পারি তাহলে এটা আমাদের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে। তো সেই জায়গায় এই যে এই ধরনের অপচর্চা, এই ধরনের দুর্নীতি, এই ধরনের কেলেঙ্কারি, আমাদের লোকজন জড়িত, দেশের জাতীয় স্বার্থের 12টা বাজিয়ে, তাদের বিরুদ্ধে সরকার যা কিছু করেছে বা করছে এটা কি যথেষ্ট কিনা, আর যদি না হয়ে থাকে কেন? আপনি তো ভিতরে খবর রাখেন, কেন ব্যবস্থা নেওয়া হয় না? আপনাকে অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই। সেটা হচ্ছে যে আমার সৌভাগ্য যে আপনার সাথে মুখোমুখি বসে ধরনের কথা বলার জন্য। প্রথমত আপনি তো বহু দেশ ট্রাভেল করেছেন, আমি নিজেও করেছি। ঢাকা থেকে মালয়েশিয়ার রিটার্ন টিকিট কত? ধরেন 20,000 টাকা বা 21,000 টাকা বা 22,000 টাকা। যদি খুব পিক আওয়ার হয় তো 25 থেকে 30,000 টাকা হতে পারে। একজন শ্রমিক একটা দেশে যাবে, তখন যে প্রতিষ্ঠান পাঠাবে সে আগে থেকেই ঠিক করে রাখবে ওই শ্রমিকের টিকিট যত সস্তায় সে পাবে, এবং তারপরে আনুষঙ্গিক খরচ মিলিয়ে 40,000 টাকার বেশি কিন্তু হওয়ার কথা না। ন্যায্যভাবেই কিন্তু তার রেটটা করা হয়েছিল 38,000 টাকা, যেটি সরকারের সাথে সরকারের চুক্তির মধ্যে, মানে কাগজপত্রে আপনার আছে 38,000 টাকা। কিন্তু যারা এই প্রক্রিয়াটি হ্যান্ডেল করছেন, যাদেরকে আমরা সিন্ডিকেট বলছি, আদতে তারা সিন্ডিকেট না, তারা অত্যন্ত প্রভাবশালী। তাদের যেমন মালয়েশিয়ার বিগত সরকার যেমন তাদেরকে গুরুত্ব দিয়েছে, কোলের মধ্যে রেখেছে, আমাদের বাংলাদেশেরও বর্তমান সরকার তাদেরকে আদর করেছে, যত্ন করে। প্রভাব কেন? প্রভাব হচ্ছে টাকা। এই খাত থেকে যে 30-40 হাজার টাকা খরচ যেখানে হয় তারা 4-5 লাখ টাকা নেয়, 4 লাখ টাকা নিয়েছে। মোট কথা 5,300 কোটি টাকার বাণিজ্য হয়েছে এখানে, যেটি কিনা আমাদের, আমি তো মনে করি যে বাংলাদেশের অন্য কোনো ব্যবসায়িক খাত থেকে কেউ এত লাভ করতে পারবে না। গার্মেন্টস সেক্টরের ব্যবসায়ীরাও যারা কিনা এরকম হাজার হাজার কোটি টাকা লেনদেন করছে বিনা পয়সায়, বিনা ইনভেস্টমেন্টে, বিশাল লাভ, সেই লাভ তো আপনি ভাগ করবেনই। তো সেখানে মন্ত্রীরা পাবেন, প্রতিমন্ত্রীরা পাবেন, এবং যে 10টি কোম্পানির কথা এখানে বলা হচ্ছে যারা কিনা সিন্ডিকেট করেছেন, এটা আমার চেয়ে হাই ভাই ভালো বলতে পারবেন, তারা সবাই বাংলাদেশের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ। তাদের সাথে কি রাজনৈতিক সংশ্লিষ্টর কথা এসেছে, তো পত্রিকা এসেছে, এবং দুর্ভাগ্যজনক হচ্ছে সেটা বাংলাদেশের কোনো পত্রিকা আমরা রিপোর্ট করিনি, আমরা মালয়েশিয়ার পত্রিকা সেটা রিপোর্ট করেছে। আমি সংক্ষিপ্ত একটা, এবং তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ যে তারা জনশক্তি রপ্তানির নামে মানব পাচার করেছে। হ্যাঁ, আমি আপনাকে চমৎকার একটা হিসেব দিচ্ছি, আমি আসার পথে এটা নিয়ে এসেছি যে মালয়েশিয়ার যেটি সরকার সমর্থিত সবচেয়ে বড় পত্রিকা দ্য স্টার একটি পরিসংখ্যান দিয়েছে, হিডেন কস্ট 2,000 রিঙ্গিত, মানে 42,000 টাকা। মালয়েশিয়ান এজেন্ট যিনি এটি দেন দরবার করবেন তিনি পাবেন 3,000 রিঙ্গিত, মানে বাংলাদেশি টাকায় প্রায় 63,000 টাকা। অথরাইজড কোম্পানি, মানে যারা সিন্ডিকেট কিংবা করছে, 10,000 রিঙ্গিত, 2 লাখ টাকা তাদের প্রফিট। তার মানে দুদেশেই এর সুবিধাভোগী আছে। এজেন্সি মানে যারা সাব এজেন্ট এনে দিচ্ছে তারা পাবে 50,000 টাকার মতো, আর অন্য খাতে আরো 50,000 টাকা। টাকাটা কার টাকা ভাগ করছেন আপনি? আমার দেশের গরিব মানুষের টাকা, যে কিনা জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, ব্যাংক থেকে লোন নিয়ে আপনার আমার কাছ থেকে ধার করে যাচ্ছে। এই গরিব মানুষের রক্ত বিক্রি করা টাকা আপনি ভাগ করছেন, আপনি প্যালেসে থাকছেন। এই যে আমিনের কথা বলা হচ্ছে মালয়েশিয়ায়, সে প্রভাবশালী হলো কোত্থেকে? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার ঘনিষ্ঠ বাজন, তার নাকি ভাগ্নি জামাই, যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন মালয়েশিয়ায়। এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ মাহাথির মোহাম্মদের গভর্নমেন্ট, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তো যারা হচ্ছে সরকার, যে সরকার দুর্নীতি দমন করবে, যারা দুর্নীতিকে
প্রতিরোধ করবে তারা প্রশ্রয় দিচ্ছেন এখানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই কারবারের সাথে জড়িত। আমার তো জানা মতে বাংলাদেশের 3জন ক্ষমতাশালী মন্ত্রী যারা কিনা প্রভাবশালী বলে পরিচিত, তাদের সংশ্লিষ্ট রয়েছে এই সিন্ডিকেটের এবং সাথে। এই সরকারই কিন্তু এই যে G2Gর মাধ্যমে অল্প খরচে পাঠানোর ব্যবস্থা করছিল, সেখান থেকে তাদের চাপে আমরা সেই জায়গায় আমি কাজ করেছি আমরা, এবং সেখানে কি করেছে এই ব্যবসায়ী যারা সিন্ডিকেট এখন করেছে তারা একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে সামনে, তখন যে না সরকার ব্যর্থ হয়েছে, সরকার পারছে না, সরকার ফেল করেছে, এরকম নানা অজুহাত তুলে তারা তখন নিজের আয়ত্তে কিন্তু ব্যবসাটা নিয়ে নিয়েছে। প্রথম ধাপে যখন এরকম একটা প্রক্রিয়া, তখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, তার অবস্থাটা খুব শক্ত ছিল। তিনি বলেছিলেন যে না, নো সিন্ডিকেট, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কম খরচে, সবচেয়ে নিম্ন খরচে বিদেশে। ভালো উদ্যোগ ছিল, কেন ব্যর্থ হচ্ছে একটু জানবো। তার আগে হাই ভাই আপনার কাছে মালয়েশিয়ার ঘটনা নিয়ে যদি বলি, এখানে এই যে 10টি কোম্পানি, 10টি সিন্ডিকেট এত প্রভাবশালী, এত ক্ষমতাশালী, দুদেশের সরকারকেই যেন তারা হাতে করে ফেলেছে এরকম, তো এরা তো আপনাদের সহকর্মী, যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে অর্জিত টাকা এইভাবে আত্মসাৎ করছে, আপনারা বাইরের পক্ষ থেকে কি ব্যবস্থা নেন? প্রথমত আপনাকে আমি বাইরের সাবেক সভাপতি, কারণ এখন বাইরের কোনো কমিটি নাই। আর আমি উপস্থাপিকার একটা কথার প্রতি, মালয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যায় নাই, মালয়েশিয়ার ভিসা বন্ধ উপস্থাপনায় এটাই আসছিল। এটা যেটা হয়েছে সেটা হলো এই সিন্ডিকেট যারা যেই প্রক্রিয়ায় লোক পাঠাচ্ছিল মাহাথিরের গভর্নমেন্ট, সেই প্রক্রিয়াটাকে বন্ধ, সিনোপ্লেক্সের সাথে যে সিস্টেম ছিল ওই সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে এখন আপনারা শুনেছেন মাহাথির মোহাম্মদ সাহেব বলেছেন এখন ওনারা প্রক্রিয়া করতেছেন যাতে সবাই ব্যবসা করতে পারে, মানে ওই 10 জনের হাতে বন্দি না থাকে। হ্যাঁ, ওই 10 জনের যে সিস্টেমে তারা একটা প্রক্রিয়া করেছিল সেই প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছে। এখন একটা সিস্টেম করতেছে, সবাই ব্যবসা করতে পারবে আগামী মাস থেকে। তার জন্য সাময়িক স্থগিত এরকম, তার জন্য তারা সিস্টেম করে পর্যন্ত তারা পুরনো পদ্ধতি বন্ধ রাখবে। এখন আমরা শুনতেছি নতুন প্রকৃতি না হওয়া পর্যন্ত হয়তো ম্যানুয়াল তারা করতে পারে, হয়তো বা বন্ধ রাখতে পারে, সেটা তারা জানে। এই যে 30,000 আপনার পেন্ডিং কেস এবং 30,000 ভিসা, এই 60-62,000 লোকের কি হবে তাহলে? না, যারা প্রক্রিয়াধীন আছে তারা কিন্তু আমাদের মন্ত্রী বলেছেন আজকে, যারা প্রক্রিয়াধীন আছে তারা তো চলে যাবে। না, মন্ত্রী তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন, তিনি তো আর বলেন নাই যে তিনি চ্যালেঞ্জ করেছেন যে আমি জানি না কিছু না কিভাবে বন্ধ হয়ে গেল, মানে উনি বাংলাদেশের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে, হ্যাঁ উনি বলেছেন যে আমি জানি না, আমার কাছে কোনো অভিযোগ নাই। উনি সাংবাদিকদের কাছে বলেছেন যে আপনারা আমাকে লিখিত অভিযোগ দেন। বাংলাদেশের যে সেক্টরের মন্ত্রী তার দপ্তরের খবর রাখেন না, তিনি বলতে পারেন না যে সেখানে কি ঘটনা ঘটেছে, অন্য দেশের পত্রপত্রিকা, তার অবশ্যই তার ব্যর্থতা এবং এর দায়ভার তাকে নিতে হবে, এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আপনি বাইরের অবস্থান বলছিলেন। না, বাইরের অবস্থা আমরা কিন্তু যখন এই সিন্ডিকেট হয়, এটা কিন্তু এই মালয়েশিয়ান অনেক দিন বন্ধ ছিল, আমরা আগে থেকে এটা। বাইরের সদস্য কত? 1200-র মধ্যে এই 10 জন কি বাকি সবাইকে জিম্মি করে ফেলেছে? আমরা এক প্রকার জিমিয়ে হয়ে গিয়েছিলাম, কারণ আপনাকে বলি বাইরের অফিসে আমি বাইরের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। নেতা, তিনি তো বাইরেরও নেতা, যে সিন্ডিকেটের নেতা। আমি বাইরের ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, মহাসচিব। অ্যাকচুয়ালি যখন এই প্রক্রিয়াটা হয় আমরা এটার বিরোধিতা করেছি, এবং যতদিন এই প্রক্রিয়া চলেছে আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু তারা ওই বিপ্লব যেটা বললো, তারা প্রক্রিয়া করে এতদিন চালিয়ে গিয়েছে। এখন তাদের যে সব কোনো শেষ হয়েছে, এখন আশা করি ইনশাল্লাহ সবাই ব্যবসা করতে পারবে। এবং যে টাকা পয়সার কথা বলেছে, আপনিই বললেন, হিসাব দিলেন, ওই দেশের সরকার এত টাকা নিয়েছে, 2 জনে ভাগ করে নিয়েছে। এখন মাহাথির মোহাম্মদের সরকার ওইভাবে নেবে না, আমরা সবাই কাজ করতে পারবো, তাহলে মনোপলি থাকবে না। মনোপলি না থাকলে অবশ্যই তখন সুস্থ প্রতিযোগিতা হবে এবং সবাই সুযোগ পাবে। মানে আমি বলছিলাম কি, যে যেহেতু একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে আপনাদের এবং 1200 সদস্য, বাইরে অনেক বছর ধরে প্রতিষ্ঠিত একটি সংগঠন, সো আপনি দেশের স্বার্থে, মানুষের স্বার্থের কথা যদি বাদও দেন, এই সমিতি বা সংগঠনের স্বার্থে বা এই খাতের স্বার্থে তো আপনাদের উচিত এই দুষ্টদের দমন করা। আমরা চেষ্টা করছি, আমরা বললাম তো, আমরা তো বিরোধিতা করেছি, আন্দোলন করেছি, আজকে এই পর্যায়ে আসার পিছনে তো আমাদের কর্মটা ছিল, এখনো আমরা করে যাচ্ছি। কিন্তু দেখেন এখনো
ওই যারা সবসময় অপকর্ম করে তারা অপকর্ম সবসময় করতে চায়। তারা আশরাফ ভাই আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমার একটা বিরতি নিয়ে আসি, হ্যাঁ বিরতি নিয়ে এসে আপনার কাছে শুনবো যে সরকারের উদ্যোগটা ভেস্তে যাওয়ার পেছনে এই প্রভাবশালীদের কাজ এবং সেখানে গণমাধ্যম আমরা কতটা ভূমিকা রেখেছি সেটা জানবো আপনার কাছ থেকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা। আমাদের সাথে দুজন অতিথি আছেন, জনাব আব্দুল হাই এবং জনাব কেরামত আলী বিপ্লব। বিপ্লব, এই যে মালয়েশিয়ার পত্রিকার খবর আমরা জানলাম, তারপরে আমাদের মাধ্যমে সরকার জানলো, সরকারের অবস্থান নিয়ে তো আছেই কথা, আমাদের গণমাধ্যম কতটা ভূমিকা রেখেছে এই সংঘবদ্ধ চক্রের মুখোশ উন্মোচনের ক্ষেত্রে? আচ্ছা আশরাফ ভাই, একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা সাংবাদিকতা করছি বা আমাদের গণমাধ্যমের যারা সহকর্মীরা কাজ করছেন, তাদের কাছে তথ্য কি, মানে যারা টেলিভিশনে কাজ করেন তাদেরকে তো যথারীতি সরাসরি কোনো মন্ত্রী বক্তব্য লাগবে কিংবা এই বিষয়ে কথা বলতে গেলে তারা প্রথমেই চেপে যেতেন যে না এটা আমরা জানি না, আমরা দেখি নাই, আমরা কিছু করি নাই। পত্রিকাগুলো কিছু কিছু ক্ষেত্রে মালয়েশিয়ান পত্রিকার রেফারেন্স দিয়ে বা তাদেরকে কোর্ট করে রিপোর্ট করেছে। তো সেটা আমরা আসলে বেরোবে আস্তে আস্তে। আপনি দেখেন যে এখন যেহেতু হাড়ি ভেঙেছে, বিড়ালগুলো আস্তে আস্তে বেরোবে আর কি, এবং কোথায় কত টাকা কার কাছে গেছে, কোন মন্ত্রীর ছেলে, কোন মন্ত্রীর ভাই, কোন মন্ত্রীর পোষ্য, কোন মন্ত্রীর পার্সোনাল লোকজন কত টাকা নিয়েছে, কোন রাজনীতিবিদ কারা কারা কত টাকা নিয়ে, সব বেরিয়ে যাবে। কারণ মালয়েশিয়া এর মধ্যে এই চক্র তো শুধু এই সরকারের আমলে না, তো দীর্ঘদিনের এটা এর আগে বিএনপি সরকারের আমলে হয়েছে, তখনও এরকম সিন্ডিকেট করে, তখনও এম এস সেলিমের নেতৃত্বে একটা সিন্ডিকেট করে টাকা নেওয়া হয়েছে, তখনও কথা এসছে, তখনও শত শত কোটি টাকা। আমি যেটা মনে করছি, মানে আমাদের যেটা সতর্ক হওয়া প্রয়োজন, মালয়েশিয়ার গভর্নমেন্ট সরকার পরিবর্তনের কারণে তারা হয়তো অ্যাকশনে গেছে, যে ধরা যাক যে তাদের ওখানকার আগের সরকার পরিবর্তনের পর তারা পরের সরকার এসে অ্যাকশনে গেছে। আমাদের তো রানিং সরকার, আমাদের তো সরকার পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে কারা কালপ্রিট, তারা তো দলীয় এরকম না যে সিন্ডিকেটের লোকজন তারা আমার দলের অমুক জায়গায় প্রভাবশালী লোকজন। যারা দেশের ক্ষতি করছে, দেশের গরিব মানুষের ক্ষতি করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তিনি গরিবের সরকার, দেশের গণমানুষের সরকার, তিনি যদি এখন এদেরকে ঠেসে না ধরেন আর কে ধরবে? তাহলে কে ধরবে? আমরা কোথায় যাব? মালয়েশিয়ার সরকার আমাদের এই সকল ক্রিমিনালদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে, সেখানে তারা ঢুকতে পারবে না। বাংলাদেশ কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে পাঁচজোড়ো গাড়ি নিয়ে, মানে তারা মিটিং করছে, তারা সরকারের মন্ত্রণালয়ে গিয়ে মিটিং করছে, তাদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে যেতে পারছি না। আমরা আমাদের অনুষ্ঠানের এক বিশেষ চরিত্র হচ্ছে বোকাই। কি বলতে চান বোকাই? দশের লাভের চিন্তা কি দেশের লাভ শেষ কইরা দিল? একদম ঠিক বলেছেন। এই 10-এর লাভ মানে ওই 10 চক্রের লাভ এবং তাদের যারা সুবিধাভোগী তাদের জন্য দেশের 12টা বাজছে। সরকারি যে ব্যবস্থাপনাটি শুরু হয়েছিল, মানুষ উপকৃত হতো, ন্যূনতম খরচে যাওয়া যেত, সেটির বিরোধিতা আপনারা করেছিলেন যে সরকার কেন ব্যবসা করবে, আপনারা ব্যবসা করবেন। কিন্তু আপনাদের ব্যবসা সরকারের ব্যবসার পার্থক্যটা আমরা দেখলাম, তার মধ্যে আবার এই কুচক্রী চক্র ঢুকে পড়লো। সরকারিভাবে পাঠানোর বিষয়টা ভালো ছিল না কেন? না, সরকারিভাবে যেটা পাঠানোর জন্য চেষ্টা করা হয়েছিল, অ্যাকচুয়ালি সরকার পৃথিবীর কোনো দেশে ব্যবসা করে না। জনস্বার্থে সরকার অনেক কিছু করতে পারে না, সরকারে ব্যবসার নীতি নির্ধারণ করে আর প্রাইভেট সেক্টর ব্যবসা করে। আমরাও চেয়েছিলাম প্রাইভেট সেক্টর ব্যবসা করবে, ব্যবসায়ীরা যদি ব্যবসা করতে পারতো তাহলে এই অপকর্ম হতো না। না, ব্যবসায়ীরা ব্যবসা করলে তো সৎভাবেই হবে, এবং সিন্ডিকেট করে কিছু ব্যক্তি যদি করতে যায় তখন তারা তাদের স্বার্থটাই দেখবে। তারা তো সরকারের সাথে আতাত করে, ওই সরকারের সাথে আতাত করে তারা তাদের ব্যবস্থা করে নিয়েছে। আমরা যদি সবাই করতে পারতাম তাহলে কিন্তু এটা করার সুযোগ থাকতো না। সরকার গাইডলাইন দিত, গাইডলাইন মোতাবেক আমরা কাজ করতাম। এখন যেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট চাচ্ছে, আমাদের গভর্নমেন্টও যদি তাই চায় ওইভাবে এটা খুলবে এবং আমরা সবাই মিলে এই সংকট উত্তরণে মালয়েশিয়া সরকার, বাংলাদেশ সরকার এবং সাথে নিশ্চয়ই বাইরা যুক্ত হবে। এই তিন পক্ষ যদি সদিচ্ছা করে তাহলে কি এই চক্রের কোনো অস্তিত্ব থাকবে? আর অবশ্যই থাকবে না। আরেকটা জিনিস আশরাফ ভাই যুক্ত করতে হবে, আশরাফ একটা জিনিস যুক্ত করতে হবে, সামনে বাইরের ইলেকশন আর কয়েকদিন পরেই, সেখানে এই সকল কালপ্রিটদের পরিত্যাগ করতে হবে। বাইরার যে 1200 সদস্য বঞ্চিত হয়েছে, যারা এরকম এটা পুরো দেশকে আপনার এই ইমেজ সংকটে পড়তে হয়েছে এই কালপিটদের কারণে, এই সিন্ডিকেটের কারণে, তাদেরকে পরিত্যাগ করতে হবে নির্বাচনে। এবং সেই নতুন আপনারা এরকম নেতৃত্ব গড়ে তুলবেন যারা এই সকল অপরিচ্ছন্ন নোংরা কাজের সাথে যুক্ত থাকবে। নির্বাচন চাচ্ছি নিশ্চয়ই, যাতে আপনারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ 10 জন ছাড়া বাকি 1200 মানে 1190 জন আপনারা যদি এক পক্ষে থাকেন তাহলে তাদের অস্তিত্বই থাকে না। নিশ্চয়ই আমরা সেটা আশা করবো, আপনাদের ভালো নেতৃত্ব আসবে, জনশক্তি রপ্তানি আরো ভালোভাবে হবে, জনস্বার্থ রক্ষিত হবে, দেশের উপকার হবে। জনাব কেরামত বিপ্লব, জনাব আব্দুল হাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।